বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমি জানতাম না আজকে একটা ঐতিহাসিক দিন হয়ে যাবে। সারা হোসেনের বক্তৃতা থেকে বুঝলাম যে বড় কিছু একটা করতে যাচ্ছি আমরা। ইনফ্যাক্ট আমাদের দায়িত্ব নেওয়ার পরে মনে হয়েছে বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। এটা আমাদের 2,500-এর মতো জাজ আছেন, 80,000-এর মতো লয়ার আছেন, 4.5 মিলিয়নের মতো মামলা পেন্ডিং আমাদের জন্য একটা বোঝা হিসাবে দেখা দিয়েছে। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের 1994 সালে বেগম খালেদা জিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রথম বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রম শুরু করা হয়, যে অসহায় গরিব মানুষের পক্ষে যাতে লয়াররা দাঁড়ায়। 94 একটা ছিল, আপনার সার্কুলার ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। পর্যায়ক্রমিকভাবে 2001 সালে এসে যখন এটা আইনে রূপান্তরিত হলো, সেই আইনকে আমরা আরও যুগোপযোগী করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে অনেক প্রভিশন ইনকর্পোরেট করা হয়। সেটাকে আমরা আমাদের এই সরকার এসে, এই সংসদ এসে, ত্রয়োদশ সংসদ এসে আমরা আইনে রূপান্তর করেছি। তো আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চাচ্ছি। সেটা এগিয়ে যেতে গেলে আমাদের মনে হলো যে সরকারের একার পক্ষে এগুলো সম্ভব না। এগুলো করতে হলে এই লাইনে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে অনবোর্ডে নিতে হবে। তার অংশ হিসাবে ব্লাস্ট এবং ব্রাক দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, যাদের দক্ষ জনবল আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের কমিটমেন্ট আছে এবং জনমুখী নীতি আছে। এই সবগুলোর সমন্বয়ে আমরা মনে করি যে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে না, আমরা তাদের সাথেই এক কাতারে মিলে মানুষের কল্যাণে কাজ করতে পারব। আমাদের এই মিডিয়েশন প্রসেসে মামলার জট কমানোর কাজে ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে GIZ। আমাদের সাথে UNDP কাজ করছেন। তো সেই জায়গাগুলো আমরা দেখেছি। আমাদের রিসেন্ট একটা স্টাডি বলছে 20টা জেলাতে গত 3 মাস 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলার ফাইল, পার্টিকুলার কয়েকটা আইনের আওতায় মামলার ফাইলিংয়ের যে রেশিও ছিল, আমরা 2026 সালের মার্চ এপ্রিল মে 3 মাস আমরা ঠিক একই সময়ে ওই মামলাগুলোর ওই আইনের আওতায় মামলাগুলোতে দেখলাম ফাইলিং হার কমেছে 62+%, যেটা আমাদের কাছে অনেক আশার সঞ্চার করে। আমরা মনে করি যে আমরা যদি এই প্রক্রিয়া এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশে একদিকে যেমন মামলার ফাইলিং ফ্লোটা কমানো যাবে, একই সাথে আমরা বিচারকদের কাছে আহ্বান জানিয়েছি, বিচার বিভাগের কাছে আমরা নিবেদন করেছি যে আপনারা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনটা একটু এনকারেজ করেন, ট্রাইব্যুনাল মামলাগুলো সর্ট আউট করে সেখানে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে আপনারা একটা ওয়ে আউট বের করেন। আমরা আমাদের জায়গা থেকে আইনি কাঠামোয় যদি কোনো সংশোধন আনতে হয় আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি ব্লাস্ট এবং ব্রাককে বলবো যে আপনারা এই জায়গাটাকে আমাদেরকে সহযোগিতা করতে মালয়েশিয়ার অভিজ্ঞতাটাকে কিভাবে একটু কাজে লাগাতে পারেন। মালয়েশিয়ায় 2 বছরের মধ্যে এরকম মামলার জট ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করতে পেরেছিল। তো সেটাও আমাদের অভিজ্ঞতা, আমরাও দেখছি, আপনারাও দেখেন। এর বাইরেও প্রতি জেলায়, যেটা আমাদের মহাপরিচালক বলেছেন, প্রতি জেলায় আমাদের যে লিগ্যাল এইড কমিটি আছে সেই কমিটির সাথে আপনাদেরকে একটু অনবোর্ড করতে চাই। আমাদের এটা হলো যে মিডিয়েশন তো প্রি ট্রায়াল মামলা, প্রি ফাইলিং কেসে, পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে, এই ধরনের মামলাতেও যদি মিডিয়েশনের কাছে জজ সাহেবরা পাঠায় আমাদের মিডিয়েশন কমিটির কাছে, লিগ্যাল এইড কমিটির কাছে, সেই মামলাগুলো কিভাবে মিডিয়েট করে দেওয়া যায় আপনারা একটু ফিল্ডের লেভেলে যদি সহযোগিতা করেন, সেখানেও আমরা এক্সিস্টিং মামলার সংখ্যা কমাতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট, মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে
সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা আইন চিন্তা করছি। দেখেন, বাংলাদেশের সিভিল মামলার অধিকাংশই আসে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। তো আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা একজন বাবা মা যদি তার 2টা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা, যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন। সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফটে একটা ইউসুফরক রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে যেতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরক রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবেন। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। যেটা অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে। আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা একটা মেয়েকে নিয়ে যেয়ে নির্যাতন করেছেন। আমাদের লিগ্যাল এইড টিম কিন্তু তার কাছে পৌঁছে গেছে। আমরা কিন্তু চেষ্টা করছি এই কাজগুলোতে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাথে থাকলে, আপনাদের সাথে পেলে আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। এবং সেই ক্ষেত্রে সবার আগে সহযোগিতা চাই মিডিয়ার। আপনার মানুষের মধ্যে পৌঁছে দেন যে কোনো মানুষই লিগ্যাল এইডের বাইরে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের পাশে সরকারের লিগ্যাল এইড টিম আছে, এবং সেই টিমের অবিচ্ছেদ্য অংশ প্লাস্ট, ব্রাকের মতো এনজিওগুলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। হ্যাঁ, বলেন। প্রত্যাপন করার জন্য তো পরবর্তী চেষ্টা করছে, সেক্ষেত্রে উনি
আপনার এই প্রশ্নটা আজকে সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক না। তারপরেও বলছি, প্রথম কথা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো, আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইটা এখন পর্যন্ত আমাদের কোনো আলোচনা আসেনি। আমি বলেছি সাংবিধানিক ব্যাখ্যা। আমার সংবিধানে আছে 123(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। এই বিষয়ে একটা প্রসঙ্গ করে, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে আপনারা সিলেবাসের বাইরে যাচ্ছেন। তার বিষয়ে হচ্ছে নানান ধরনের। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলেন আমাদের এই প্রশ্নটা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বলেছে বাংলাদেশে আইসিটি বিচার হচ্ছে, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে, তারা বলছেন এটা আসলে ব্যর্থ হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ।